গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে ২০-২৫ জনকে আসামি করে মামলা। সিসিটিভি ফুটেজে আসামি শনাক্ত, জিজ্ঞাসাবাদের জন্য আটক ৫। শিগগিরই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া পাবে রাজনৈতিক দলগুলো। সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে আগামী সপ্তাহে তৃতীয় দফার আলোচনা। পিআর নয়, বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন চায় বিএনপি। জামানত বাজেয়াপ্তের ভয়ে কিছু দল নির্বাচন বিলম্বের চেষ্টায় ব্যস্ত, অভিযোগ মেজর হাফিজের। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বেড়েছে সবজি, পেঁয়াজ এবং মাছ মুরগির দাম, অপরিবর্তিত ইলিশের দাম। গাজা শহর দখলে নেতানিয়াহু প্রস্তাব ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন। সামরিক শাসন প্রতিষ্ঠার পক্ষে ভোট মন্ত্রীদের। এবং অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাই দুপুরে পূর্ব তিমুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। জয়ের বিকল্প ভাবছে না আফিদারা। আমন্ত্রণ সংবাদ দুপুরে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। সকালে ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলাটি করেন নিহতের বড় ভাই সেলিম। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ দেখে এরই মধ্যে শনাক্ত করা হয়েছে আসামিদের। জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে আটক করা হয়েছে ৫ জনকে। নজরুল ইসলামের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সাংবাদিক তুহিনকে হারিয়ে পাগলপ্রায় স্ত্রী। ২ সন্তানের মাথা গোজার ছায়া হারিয়ে চরম অনিশ্চয়তায় তাদের জীবন। এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের সাংবাদিক তুহিনকে। সে নাকি পেশাগত একজন সাংবাদিক, সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য, এখানে আইসে, এখানেও তার রেহাই পাইল না। শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন করে চলে গেছে। এই চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি কুবাইত হয়ে যায়, তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই, যে কোনো জায়গায় কুবাইতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানায় চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে হামলাকারীরা। এ সময় নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান তুহিন। পরে পাশের একটি মার্কেটের সামনে চায়ের দোকানে তুহিনকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে তারা। ও আর আমি একসাথে আসতেছি, এর মধ্যেই মহিলা আর কয়েকটা ছেলে একজনটা ধাওয়ানি মারছে, সে ২৭-৬০ গায়ে দেওয়া ধাওয়ানি দেওয়ানে সে ওই দৌড় দিচ্ছে, যখন স্যান্ড বাইর করছে ওই ছেলেটা তো বাঁচার লাগে দৌড় দিচ্ছে, তখন ও আমার কাছেই, ও হঠাৎ করে পিছ দিয়ে দৌড় দিল, ও আবার মোবাইল বাইর করছে, বুঝতে পারছেন? তো মোবাইল বাইর করে তখন আমি ওরা খুঁজতেছি কই গেল, সব আলজল লেগে গেছে গা, যে কী ব্যাপার, ঘুমনে কী হইলো, কেরা ওই যে স্যান্ড ধাওয়াইতেছে। আমি পিছে পিছে দৌড় পারি, এদিকে দৌড় পারি, পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কোবাইতেছে। আমি চা বানাইতেছি, পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে, আর ৫ জন ব্যক্তি রান্দাও চাপাতি আর চুরি নিয়ে মানে ওইখানে ২-৩টা কূপ দিছে। কূপ দেওয়ার পরে আমি বলছি এই ভাই আস্তে আস্তে, ভাই মাফ করে দেন, যারা হয়েছে না হয়েছে পারে মাথার চোদ আমার কইতেছে, মাথার চোদ একটা কূপ মারবো, কূপ মাইরে একেবারে গাড় পালাই দেবো। পরে আমি আমার মতন মানে ভয় পাইয়া আমি মনে করি নিচে মানে থমকাই গেছে আর কি। তুহিন হত্যার ঘটনায় অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে শুক্রবার সকালে বাসন থানায় একটি হত্যা মামলা করেছেন নিহতের বড় ভাই সেলিম। পুলিশ বলছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের এরই মধ্যে শনাক্ত করা হয়েছে। আমরা আমাদের সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো, তবে প্রকৃত সত্যটি আপনাদের কাছে উপস্থাপিত হবে। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের আপডেট জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। সরাসরি আমরা চলে যাচ্ছি নিশাতের কাছে। নিশাত, সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে, আসামিকে কি গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ আসামিকে গ্রেফতারের জন্য কি পদক্ষেপ গ্রহণ করছে এবং হত্যার বিষয় বা পুলিশ কি বলছে? আপনি সার্বিক পরিস্থিতি আমাদেরকে বলুন।
গতকালকে রাতের যে চাঞ্চল্যকর ঘটনা সাংবাদিক হত্যাকাণ্ড নিয়ে কিন্তু দেশে ব্যাপক আলোচিত সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে। সেই রাতের পর আজকে সকাল থেকে কিন্তু এই বিষয় নিয়ে বক্তব্য হয়েছে বাহিনী। আমরা যদি জানিয়ে রাখি, আজকে আমাদেরকে যে বিষয়টি জানানো হয়েছে, এখন পর্যন্ত যে ঘটনার সাথে যে 5 জনকে জিজ্ঞাসাবাদের জন্য বাসন থানায় নিয়ে আসা হয়েছে এবং সেই 5 জনকে মূলত জিজ্ঞাসাবাদ করা হবে। তার পরবর্তীতে আসলে তাদের থেকে যে ঘটনা ঠিক কি কারণে তারা ঘটিয়েছে সেই বিষয়গুলো হয়তো জানা যাবে। তবে তারা যে মূল আসামি কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত থানা বা আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে নিশ্চিত করেনি। জিজ্ঞাসাবাদের পরবর্তীতে সেই বিষয়টি নিশ্চিত করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত প্রাথমিকভাবে যে বিষয়টি আসলে বলা হচ্ছে, প্রাথমিকভাবে যে এখানের যে আসাদুজ্জামান তুহিনের যে হত্যাকাণ্ড, সেটি মূলত একজন নারী এবং পুরুষের ঝগড়ার মাঝখানে নারীর পাশে কয়েকজন চাপাতি হাতে সন্ত্রাসীরা ছিল এবং তারা সেই পুরুষকে যখন দৌড়াচ্ছে ঠিক সেই মুহূর্তে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন তিনি ভিডিও করেছিলেন এবং সেই ভিডিও জেরে মূলত তাকে এই নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সেই পরেই আসলে আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপর থেকে এই আসামিরাও পলাতক রয়েছে এবং তারপর যখন সাংবাদিক। নিশাদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আপনার সাথে আবার আমরা যোগাযোগ করব। দর্শক, আমাদের সহকর্মী নিশাদ জানাচ্ছিলেন সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সর্বশেষ আপডেট। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় 3টি ব্যাগ ভর্তি পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশের সড়কে নান্না বিরিয়ানির হাউসের সামনে থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে প্রথমে কয়েকজন পথশিশু ব্যাগগুলো দেখতে পায়, পরে স্থানীয়রা এগুলো খুলে দেখতে পায় কয়েক টুকরো যুবকের মরদেহ। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ এসে 3টি আলাদা ব্যাগের লাশের খণ্ডাংশগুলো উদ্ধার করে গাজীপুর সদর সরকারি হাসপাতালে পাঠায়। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। 2 থেকে 3 দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। শিগগিরই জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেই বিষয়ে 3য় ধাপের আলোচনা হবে। এ ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা ছাড়াও নেওয়া হবে বিশেষজ্ঞ মতামত। আরো জানাচ্ছেন তাইফুর রহমান তুহিন। জুলাই সনদ প্রণয়নের লক্ষ্যে গত 5.5 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 ধাপে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই প্রেস কনফারেন্সের এর অগ্রগতি জানাতে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে কমিশন। শুরুতে কমিশনের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। 25টি সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দল ও জোটসমূহের মত পার্থক্য এতটাই ব্যাপক যে এসব বিষয়ে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নেই। জানান, কয়েকদিনের মধ্যেই খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। প্রস্তাবিত খসড়ার বিষয়ে অনেকগুলো দলের মতামত পাওয়া গেছে। এই সব মতামতকে সন্নিবেশিত ও সমন্বয় করে আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে। এরপর জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে শুরু হবে 3য় ধাপের আলোচনা। আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে কমিশন। স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ওই আলোচনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন। এর আগে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া 18টি সুপারিশ পূর্ণাঙ্গভাবে এবং 12টি আংশিকভাবে বাস্তবায়ন করেছে সরকার, জানান ডক্টর আলী রিয়াজ। বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে এটা একটা বড় রকমের অর্জন, সেজন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোকে আমাদের ধন্যবাদ দিতে হবে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।
পিআর পদ্ধতি নয়, বিদ্যমান পদ্ধতিতেই বিএনপি নির্বাচন চায় বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। আজ শুক্রবার সকালে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি বলেন, সংবিধান সংস্কার করা নির্বাচিত প্রতিনিধিদের কাজ, অন্তর্বর্তী সরকার শুধু রূপরেখা দিতে পারে। এ সময় তিনি আরো বলেন, কিছু কিছু রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্তের ভয়ে নির্বাচন বিলম্বের চেষ্টা চালাচ্ছে। এ সময় তিনি 1 বছর পার হলেও পুলিশ সংস্কার হয়নি উল্লেখ করে তারা নির্বাচনে কতটা কার্যকর ভূমিকা রাখবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। নানা ধরনের আজব থিওরি দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচন যাতে না হোক সে ধরনের পরিবেশ সৃষ্টি করা মোটেই কাম্য নয়। আমরা আশা করব জনগণের রায়ের উপরে সবাই আস্থা রাখবে। জনগণ, গণতন্ত্রের তো মূল শক্তি হলো জনগণ। জনগণের প্রতি যদি আস্থা না থাকে এবং নির্বাচনের প্রতি যদি তাদের কোনো আস্থা না থাকে, তাহলে এদেশে কিভাবে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়? জুলাই গণ অভ্যুত্থানে শ্রমিকরা সবচেয়ে বেশি শহীদ হলেও অন্তর্বর্তী সরকারে কোনো শ্রমিক প্রতিনিধি না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা সংহতি মিলনায়তনে অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর শ্রমিক মেহনতিদের অধিকারের প্রশ্ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, শ্রমিকদের আত্মত্যাগ বেশি হলেও সরকারে তাদের কোনো জায়গা হয়নি, এখনো শ্রমিকদের জীবন নিরাপদ নয় উল্লেখ করে শহীদ আহত পরিবারগুলোকে এখনো উপযুক্ত পুনর্বাসন করা হয়নি বলে জানান তিনি। আজকে সরকারের 1 বছর যখন পূর্তি হচ্ছে, খুবই দুর্ভাগ্যজনক এখনো পর্যন্ত নিহত এবং আহতদের পরিবারের উপযুক্ত পুনর্বাসন হয়নি অনেকেরই। শ্রমজীবী মানুষের সংখ্যাই হচ্ছে এককভাবে সবচেয়ে বেশি। তাহলে অভ্যুত্থানে যাদের আত্মত্যাগ সবচেয়ে বেশি, জীবনদান সবচেয়ে বেশি, সরকারে তাদের কোনো প্রতিনিধিত্ব হয়নি, সরকারে তাদের কোনো জায়গা হয়নি। জাতীয় পার্টির চেয়ারম্যান এবং দপ্তর সম্পাদককে দলের সব কর্মকাণ্ডের সাময়িক নিষেধাজ্ঞা দেয় আদালত। 25শে জুন দল থেকে যাদের বহিষ্কার করা হয় তারা জাতীয় পার্টির কোনো সাংগঠনিক কাজে অংশ নিতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। শুক্রবার সকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান এবং দপ্তর সম্পাদককে সাংগঠনিক কর্মকাণ্ডে সাময়িক নিষেধাজ্ঞা দেয় আদালত। যাদের বহিষ্কার করা হয়েছে তারা প্রেসিডিয়াম মিটিং এবং কাউন্সিল মিটিং করার এখতিয়ার রাখে না বলেও জানান দলটির মহাসচিব। এ সময় নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে আদালতের পরবর্তী শুনানির অপেক্ষায় থাকার আহ্বান জানান তিনি। মহামান্য অভিজ্ঞ আদালত একটি ছোট অর্ডার দেন। তিনি তার ইনজাংশন আদেশে যেটি বলেন যে আবেদনটি পরিবর্তিত আকারে মঞ্জুর করা হলো এবং পরে উনি কি পরিবর্তন করলেন সেটি বললেন। পরিবর্তনটা হলো এই, শুধুমাত্র জাতীয় পার্টির চেয়ারম্যান এবং দপ্তর সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাময়িক, অস্থায়ী, পরবর্তী তারিখ পর্যন্ত। যারা বহিষ্কৃত হয়েছিল প্রাথমিক সদস্য পদ সহ অদ্যাবধি তারা এখনও বহিষ্কৃত আছেন। যদি বহিষ্কৃত হয়ে থাকেন এবং তাদের প্রাথমিক সদস্যপদ না থাকে তাহলে জাতীয় পার্টির কোনো মিটিংয়ে তারা অংশগ্রহণ করতে পারেন না, জাতীয় পার্টির কোনো মিটিং তারা ডাকতে পারেন না, তথাকথিত প্রেসিডিয়াম মিটিং হতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 1 বছর আজ। 2024 সালের এই দিনে শপথ নেন উপদেষ্টা পরিষদের 14 সদস্য। শুরু হয় ছাত্র জনতার স্বপ্নযাত্রা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সব অপরাধের বিচার করার প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনা সদস্যদের সহযোগিতায় দেশের থানাগুলোতে পুলিশি কার্যক্রম শুরুর চেষ্টা করা হয় এই দিনে। MA আজিমের একটি রিপোর্ট। 8 আগস্ট 2024 শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে দেশে ফেরেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরেই তাকে স্বাগত জানান জুলাই আন্দোলনে অংশ নেয়া সম্মুখ সারির যোদ্ধারা। যে মাটিকে ফ্যাসিবাদ মুক্ত করতে রক্ত ঝরিয়েছে শিক্ষার্থীরা, সে স্বাধীন মাটিতে পা ফেলতেই স্মরণ করেন জুলাই শহীদদের। সেদিন কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন ডক্টর ইউনূস। মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক,
বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবক কোনো যুবতী আর হার মানে নাই। এরপর রাতে বঙ্গভবনে শপথ পাঠের মধ্য দিয়ে ৮৪ বছর বয়সে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে সেদিন ১৭ উপদেষ্টার ১৪ জনই শপথ নিয়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন ডক্টর ইউনূস। সরকারের দায়িত্ব গ্রহণ করার মাত্র কিছুক্ষণ পরেই আমি আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। এদিকে ৮ আগস্ট সেনা সদস্যদের সহযোগিতায় স্বল্প পরিসরে রাজধানীর থানাগুলোতে শুরু হয় পুলিশের কার্যক্রম। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী গড়ার প্রত্যয়ে রান ফর ফেয়ার সিটি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোরে রাজধানীর আগারগাঁও পরিবেশ অধিদপ্তর থেকে ম্যারাথন শুরু হয়। পরিবেশবাদী সংগঠন ব্রাইটার্স এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যৌথভাবে এই আয়োজন করে। ৭.৫ কিলোমিটার এই ম্যারাথনে অংশগ্রহণ করে ৫০০ জন। ২৫.৩ সেকেন্ডে ৭.৫ কিলোমিটার দৌড় শেষ করে প্রথম হয়েছেন আশরাফুল আলম। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ন্যায্যতার নগরী গড়ে তুলতে নগরবাসীদের সচেতন হতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। বর্তমান যে ঢাকা আছে সেটাকে লিভেবল করা একটা চ্যালেঞ্জ, একটা কাজ, এবং ভবিষ্যতের যে নগরী আমাদের সামনে পড়ে আছে, যেটা সিটি কর্পোরেশন অলরেডি দায়িত্ব নিয়েছে পূর্বাচল এবং দিয়াবাড়ির, সেগুলো যেন এখনই ক্লাইমেট রেজিলিয়েন্ট স্ট্রাকচার হিসেবে গ্রিন ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমরা নিয়ে আসতে পারি। যারা বাড়ি করবেন ভবিষ্যতে তারা যেন এই উপকারটা পায় এবং তাদের বাচ্চা কাচ্চারা পরিবার নিয়ে তারা যেন একটি সুন্দর এনভায়রনমেন্টে সুন্দর অ্যামেনিটিজের মধ্যে থাকতে পারে। নাটোরের লালপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালপুর লালপুর সড়কের গোপালপুর সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের পাশে এই ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান কুষ্টিয়ার ভেড়ামারা বামুন গ্রামের আলতাফ হোসেনের ছেলে। পুলিশ জানায়, রাতে স্থানীয়রা ওই পথ দিয়ে যাওয়ার সময় সড়কে একটি প্রাইভেট কারের গেটে রক্ত দেখতে পান। পরে লাশ ড্রেনের ওপরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত সাইদুর রহমানই ওই গাড়ির চালক এবং তিনি কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ সুপারের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশের কয়েকটি টিম। নিত্যপণ্যের বাজার এখনো অস্থির। সবজির দামে আগুন লেগেছে। চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচের দামও আকাশচুম্বী। তবে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে ইলিশের দাম। আগের বর্ধিত দামেই বিক্রি হচ্ছে গরু, খাসি এবং মুরগি। সহকর্মীদের পাঠানো তথ্য এবং চিত্রে ফারজানা আফরোজ টুম্পার একটি রিপোর্ট। রাজধানীর বাজারগুলোতে সরবরাহ কমায় বেড়েছে পেঁয়াজ, মরিচের দাম, চড়া সবজির দামও। তবে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে ইলিশের দাম। চট্টগ্রামের সবজির বাজারও চড়া। নগরীর বড় পাইকারি বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকায়। পেঁয়াজ কেজিতে ২৫ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। বেড়েছে কাঁচামরিচের ঝাল আর চোখ রাঙাচ্ছে লাল টমেটো। অস্থিরতা সামুদ্রিক মাছের বাজারেও। টানা বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় সরবরাহ কমেছে বলছেন বিক্রেতারা। মুন্সিগঞ্জের রুই, কাতলা, পাবদা সহ সব প্রকার মাছের দাম সপ্তাহের ব্যবধানে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে আগের বর্ধিত দামেই বিক্রি হচ্ছে গরু, খাসি ও মুরগি। নওগাঁয় সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা। মাছের দাম বেড়েছে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত। বেড়েছে ডিম, সয়াবিন তেল ও মাংসের দামও। এতে বিপাকে ক্রেতারা। দাবি জানান বাজার মনিটরিং জোরদার করার।
শরীয়তপুরে টানা বৃষ্টিতে সপ্তাহের ব্যবধানে সবজির সরবরাহ কমায় 40 থেকে 60 টাকা পর্যন্ত দাম বেড়েছে। 100 টাকার আদা বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। কাঁচামরিচের দামও বেড়ে 160 থেকে 180-তে পৌঁছেছে। এদিকে চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় কেজিতে দাম কমেছে 200 টাকা। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2300 টাকায়। ক্রেতারা বলছেন দাম কমলে স্বাচ্ছন্দ্যে ইলিশ কিনতে পারবেন তারা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।